আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আজকে আমাদের ম্যাথ ফ্রি ক্লাসের তৃতীয় ক্লাস। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, একটা স্থিতিবিদ্যা আর একটা ম্যাট্রিক্স নির্ণায়ক। তো শুরুতে আমরা স্থিতিবিদ্যা নিয়ে শুরু করতেছি। তো তোমাদের সবাইকে আরও একবার একটু মনে করাই দিতে চাই, আমাদের আজকে লাইভ ক্লাসে সর্বোচ্চ রেসপন্সকারীদের মধ্যে তিনজন আমাদের যে কৃষিগুচ্ছের অ্যাডমিশন অনলাইন এক্সাম ব্যাচটা আছে, ওখানে ভর্তির জন্য 50% ডিসকাউন্ট পাবা। আর যে আমাদের ক্লাস নোটটা আজকে ক্লাসে শেয়ার করবা, তার জন্য সেম আমাদের অনলাইন কোর্সে 50% ডিসকাউন্ট থাকবে তাদের জন্য। ঠিক আছে, আমরা আজকে ক্লাস শুরু করে দেই। শুরুতেই দেখো, আমি এখানে বেশ কিছু সূত্র লিখে রাখছি, এটা একটু কষ্ট করে তোমরা নোট করে নাও, কারণ এই শর্টকাট ট্রিক্সগুলো আমাদের লাগবে। দেখো, আমরা সামান্তরিকের সূত্র থেকে জানি যে দুইটা বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে এইভাবে, তাহলে লব্ধির মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, যেখানে আমাদের আলফাটা হচ্ছে দুইটা বলের যে বিন্দুতে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণের মান। ঠিক আছে, তো এই লব্ধিটা কি হতে পারে? সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন হতে পারে। তো লব্ধিটা তখনই সর্বোচ্চ হবে যখন এই আলফা এর মানটা কত হবে, 0 ডিগ্রি হবে, তখন লব্ধির মান হবে সর্বোচ্চ। আর লব্ধির মান সর্বনিম্ন হবে যখন আলফা এর মানটা কত হবে, 180 ডিগ্রি, এই মানটা হবে পি মাইনাস কিউ। আর একটু খেয়াল করো, যদি বলের সমপরিমাণ লব্ধি হয় সেক্ষেত্রে কোণ হবে 120 ডিগ্রি, এবং দুটা বল যদি সমান হয় আর এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধি হবে যে কোনো একটা বলের √2 গুণ। হ্যাঁ, এবং আরও আরেকটা জিনিস খেয়াল রাখবা, এটাও শর্টকাট, যে একটা বল যদি আরেকটা বলের দ্বিগুণ হয় আর লব্ধি যদি লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। দেখো, আমরা বিগত বছরের একটা প্রশ্ন সলভ করি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আবার বলতেছি, যদি p ইকুয়াল q ইকুয়াল r হয়, তাহলে বল দুটোর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আরেকটা এখানে লেখা আছে 5 নাম্বারটা, যদি বল দুটো সমান হয় এবং বল দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের যে লব্ধিটা পাবো সেটা পাবো যে কোনো একটা বলের √2 গুণ। কষ্ট করে লিখে নাও, আমি আবার বলতেছি 4 নাম্বারটা, যদি p ইকুয়াল q ইকুয়াল r হয়, তাহলে আলফা কত পাবো আমরা 120 ডিগ্রি। আর যদি p ইকুয়াল q এবং তাদের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মানটা পাবো √2p গুণ। বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে আসে আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো, বিগত বছরের একটা প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে 2 নিউটন ও 5 নিউটন দুইটি বল একই দিকে ক্রিয়ারত। হ্যাঁ, ক্রিয়ারত বলছে উহাদের সর্বাধিক লব্ধি কত? সর্বাধিক লব্ধি কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখি তোমরা বলতে পারো কিনা। 7 নিউটন, 3 নিউটন, 6 নিউটন, 12 নিউটন। দেখি এটা করো, দেখি বুঝতে পারো কিনা, যে প্রশ্নটা ধরতে পারো কিনা। দুইটা বল একই দিকে ক্রিয়ারত, ওদের সর্বাধিক লব্ধি কত হবে, করো দেখি এটা। এখানে সবকিছু দেওয়া আছে, এটা যদি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটা আশা করতেছি সাথে সাথে পারবা। তামান্না তাবাচ্চুল মিচ্ছ 7, হ্যাঁ ঠিক আছে। জুবাইর 7 ঠিক আছে। সাগর 7 ঠিক আছে। তাহমিদা খাতুন হ্যাঁ 7 ঠিক আছে। তাহলে একটু দেখো, আমি একটু জাস্ট ধরাই দেই। এই দেখো, আমরা কি শিখছিলাম, যখন আমাদের এই দেখো 2 নম্বর সূত্রটা দেখো, আমাদের লব্ধি সর্বোচ্চ হলে কি হয়, লব্ধির মান পি প্লাস কিউ, অর্থাৎ বল দুইটার কি হয়, যোগফল। তাহলে তুমি চোখে দেখাই বলতে পারবা যে এই বল দুইটার যোগফল কত, 7 নিউটন। হ্যাঁ, এরপরে দেখো আরও যে একটা প্রশ্ন দেখো, বিগত বছর কৃষিগুচ্ছের একটা প্রশ্ন দেখো, এখানে ছিল √3 এককের
দুইটি বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে। ঠিক আছে, বলছে তাদের লব্ধির মান কত। তাদের লব্ধি কত। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখি তোমরা করতে পারো কিনা। √3, 4√3, 2√3 আর আরেকটা 3√2। দেখো তো এই প্রশ্নটা ধরতে পারো কিনা তোমরা, যে √3 এককের দুইটি বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধি কত, বলতে পারবা কেউ? তাহমিদা লিখছো √3, আর কেউ? তামান্না লিখছো √3। হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সারটা √3। আর কেউ করতে পারছো? তোমাদের আরো একবার একটু মনে করাই দেই যে আমাদের আজকের লাইভ ক্লাসে, আমাদের আজকের ক্লাসে সর্বোচ্চ রেসপন্সকারী 3 জন আমাদের অনলাইনের যে ক্লাস কোর্সটা আছে এক্সাম ব্যাচ এগ্রিগুচ্ছের, ওখানে ভর্তির সময় 50% ডিসকাউন্ট পাবা। দেখো সাবিরা জানাত, হ্যাঁ √3 ঠিক আছে, অর্থাৎ আমি কি বলছিলাম, হ্যাঁ নাইম নিয়ন ঠিক আছে √3 আমি বলছিলাম। এইখানে একটু খেয়াল করো, তুমি এত কষ্ট করে করার দরকার নাই। দেখো যদি দুইটা বল সমান হয়, একটু এই যে এখানে খেয়াল করো 4 নম্বর সূত্রটা, তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তুমি চোখে দেখাই বলতে পারবা তাদের লব্ধিও কি বল দুইটার সমান হবে। হ্যাঁ, এই যে আমাদের 4 নম্বর যে শর্টকাট ট্রিক্সটা, দেখো এইখান থেকে সরাসরি, এটা কিন্তু এগ্রিগুচ্ছের একটা প্রশ্ন, সম্ভবত কত 21-22 সেশনের মনে হয়। একটু মনে রাখার চেষ্টা করো, যদি বল দুইটা সমান হয় আর 120 ডিগ্রি কোণে কি করে, তাহলে তাদের লব্ধি বল দুইটার সমান হবে। সাগর আহমেদ √3, হ্যাঁ জুবাইর আহমেদ দিশান √3, হ্যাঁ ঠিক আছে, যাদের অ্যান্সার √3 আসছে তাদের প্রশ্নের অ্যান্সারটা ঠিক আছে। দেখো এরপরে আমরা আরো একটু একটা প্রশ্ন দেখি, এখান থেকে কিছু প্রশ্ন ঘুরাই দেয়। তোমাকে আমি বললাম যে 3 নিউটন ও 5 নিউটন মানের দুটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত। তাদের লব্ধি কত, কেউ বলতে পারবা? আমি অপশন দিয়ে দিচ্ছি 3, 5, 2, 8। করো দেখে, এটা কেউ বলতে পারবা? নিয়ম লিখছো 2, তামান্না 2, হ্যাঁ ঠিক আছে অ্যান্সার। সাগর লিখছো 2, জুবাইর আহমেদ 2, হ্যাঁ আমাদের অ্যান্সারটা 2। হ্যাঁ, তোমরা যারা আর কেউ করতে পারছো কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। অ্যান্সার আমাদের 2। আমি ধরাই দিচ্ছি 2টা আসলে কিভাবে আসলো। দেখো আগের যে আমাদের প্রশ্ন ছিল সেইখানে আমরা বলছিলাম কি বল দুইটা একই দিকে ক্রিয়ারত, কিন্তু এখানে কি বল দুইটা বিপরীত দিকে ক্রিয়ারত। যদি দুইটা বল এক বিন্দুতে বিপরীত দিকে ক্রিয়ারত হয়, তাহলে তাদের লব্ধির মান R = লিখবা বড় বল, যে কোনো একটা বল মাইনাস ছোট বল। ঠিক আছে, আর এখানে আমাদের বড় বলটা কত 5, ছোট বলটা 3, তাহলে আমাদের লব্ধির মান 2 একক। আর কেউ? আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো আমি লিখছি পি ও কিউ দুইটা বল, এই বল দ্বয়ের লব্ধি ক্ষুদ্রতম হলে বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
কেউ বলতে পারবা? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। 0, 90, 120, 180। কে একজন বলো দেখি আমাকে যে PAQ বল দ্বয়ের লব্ধি ক্ষুদ্রতম হলে বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? সাগর লিখছে 180 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে। জুবাইর 180 ডিগ্রি, তামান্না 180 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে। দেখো যাদের অ্যান্সার 180 ডিগ্রি আছে তাদের অ্যান্সারটা ঠিক আছে। এটা আমরা কিভাবে করলাম একটু খেয়াল করো। দেখো আমি এখানে প্রথমেই লিখে দিছিলাম যে তোমাদের শর্টকাট ট্রিক্সের মধ্যে, যে যখন আমাদের লব্ধিটা সর্বনিম্ন পাবে, দেখো আর মিনিমাম, তখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, এইটুকু মনে রাখো। আশা করতেছি এইখান থেকে অন্তত একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন পাবা। তাইলে কি হলো, যেহেতু লব্ধি ক্ষুদ্রতম, আমরা এখান থেকে দেখলাম সরাসরি আমাদের কোণের মান 180 ডিগ্রি। আর কোনো দিকে তাকানোর দরকার নাই, চোখ বন্ধ করে। হ্যাঁ নিয়ন লিখছো 180 ডিগ্রি, ঠিক আছে। সাবির 180 ডিগ্রি, ঠিক আছে। তাহমিদ 180 ডিগ্রি, এলিয়াস খান হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে। যারা 180 ডিগ্রি লিখছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। আরো একটা প্রশ্ন দেখো, এখানে লিখছে যে দুইটি সমান বল P এবং এদের লব্ধির মান P হলে এদের মধ্যবর্তী কোণ কত? কে বলতে পারবা এটা আমাকে? আমি অপশন দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। অর্থাৎ দুটি সমান বল এবং তাদের মধ্যবর্তী যে লব্ধি, অর্থাৎ তাদের লব্ধির মানটাও কি P, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি একটু বলো দেখি। যে বল সমান এবং কি লব্ধিও সমান, তাহলে মধ্যবর্তী কোণ কত বলো দেখি। বল সমান, তারপরে কি লব্ধিও সমান, মধ্যবর্তী কোণ। হ্যাঁ আমাদের মাঝে অনেকেই অ্যান্সার দিচ্ছে। আলিস খান 120 ডিগ্রি, তামান্না 120 ডিগ্রি, জুবাইর হ্যাঁ ঠিক আছে, তাহমিদা খাতুন ঠিক আছে, হজরত আলী না ভাইয়া 130 ডিগ্রি না, অ্যান্সারটা 120 ডিগ্রি হবে। আমি বলতেছি কিভাবে 120 ডিগ্রি হবে। তারপরে মাহমুদুল হাসান লিখছো 120 ডিগ্রি, সাগর আহমেদ হ্যাঁ 120 ডিগ্রি ঠিক আছে। যাদের অ্যান্সার 120 ডিগ্রি হ্যাঁ তাদেরটা ঠিক আছে। দেখো আমি এখানে তোমাদের শুরুতেই লিখে দিছি কি, যখন বল দুটো সমান এবং লব্ধিটাও সমান হবে, এই যে 4 নম্বর সূত্রটা দেখো, যখন বল দুইটা সমান এবং লব্ধিটাও সমান তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। হ্যাঁ এটা বাওয়ের একটা প্রশ্ন, সম্ভবত কত 16-17 সেশনে আসছিল। একটু মনে রাখার চেষ্টা করো শর্টকাট গুলা, কারণ ভর্তি পরীক্ষায় এত সময় তুমি কখনোই পাবা না যে একটা অঙ্ক একদম শুরু থেকে হাতে কলমে লিখিত যেভাবে করো সেভাবে করার। ঠিক আছে, আমরা শর্টকাট মনে রাখবো, যত তাড়াতাড়ি শেষ করা যায় শেষ করে দেবো। কারণ সময় ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, টাইম ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষায় না থাকলে তুমি ভালো, মানে প্রশ্ন সহজ থাকলে তুমি অ্যান্সার করতে পারবে না, কারণ তোমার সময় বেশি লাগবে। এরপরে দেখো, তাহলে এই যে লব্ধিটা, হ্যাঁ এই লব্ধিটার তো একটা দিক আছে, অর্থাৎ লব্ধিটা যদি এই পি বলের সাথে থিটা কোণে উৎপন্ন করে, লব্ধিতার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই থিটার মানটা আমরা বের করি, একটা সূত্র আছে, সেই মানটা কি থিটা ইকুয়াল ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। জাস্ট একটু দেখে নাও, ধরো এরকম একটা প্রশ্ন আছে যে দুইটি বল 12 নিউটন ও 5 নিউটন একটি কণার উপর ক্রিয়া করে, ও তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে
বল দুটির লব্ধি প্রথম বলের সাথে কত কোণ উৎপন্ন করে। কেউ বলতে পারবা এটা আমাকে? আমি অপশন দিয়ে দিচ্ছি, 16.63 ডিগ্রি, 20.63 ডিগ্রি, 88.34 ডিগ্রি, আর একটা আছে 77 ডিগ্রি। বলো দেখি একটু, যে দুইটি বল একটি কণার উপরে ক্রিয়া করছে, তাদের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে আমাদের লব্ধিটা ছিল, এই যে লব্ধিটা এই যে প্রথম বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা কিভাবে বের করবো? এই যে এখানে সূত্রটা দেখে নাও, থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। হ্যাঁ, এখানে আলফা কত? 60 ডিগ্রি, আর পি কত? 12 নিউটন, কিউ কত? 5 নিউটন। একটু মান বের করে দেখি, জাস্ট এখানে বসাও, কিউ এর মান বসাবা, আলফার মান বসাবা, ভাগ পি, পি এর মান বসাবা, প্লাস কিউ কজ আলফা। করো দেখি কেউ একজন। আসলে ক্যালকুলেশন ছাড়া কিভাবে করবা? এই ম্যাথটা একটু ডিফিকাল্ট, এই জন্যই দিছে তোমাকে কোণের মানগুলো মুখস্থ করে নিয়ে লসাগু করে তারপরে মান বের করতে হবে। হ্যাঁ, তুমি সাইন 60 ডিগ্রির মান যদি না জানো অথবা কস 60 ডিগ্রির মান যদি না জানো, তাহলে এই অঙ্ক তুমি কখনোই করতে পারবা না। দেখো অনেকেই পারছে, দেখো এলএস খান লিখছে 16.63 ডিগ্রি, হজরত আলী লিখছে 16.63 ডিগ্রি। হ্যাঁ, অ্যান্সার আমাদের এইটাই। ঠিক আছে, আমি জাস্ট এখানে সূত্রটা লিখে দিয়েছি। এখানে আমাদের কিউ এর মান কত বলো? 5 সাইন 60 ডিগ্রি ভাগ কত ছিল আরেকটা? 12 প্লাস 5 কস 60 ডিগ্রি, সামনে ছিল tan ইনভার্স। হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট ক্যালকুলেটর ছাড়া করা, কিন্তু তোমাকে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। আর এত ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে মানগুলা সেরকমই দেওয়া থাকবে, যে মানগুলা তো তোমরা হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করতে পারবা। এখানে এত ভয়ের কিছু নাই। হ্যাঁ, যে ভাই এই ম্যাথ তো ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, তাহলে আমি কিভাবে করব পরীক্ষায়? আমি তো পারবো। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা টাইপ দেখালাম যে এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে তোমরা এইভাবে করবা। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের একটা ম্যাথে চলে যাচ্ছি। আমরা টাইপ 3 তে চলে যাচ্ছি। দেখো আমি আবারও বলতেছি যে এমন কোনো ম্যাথ তোমরা পাবা না যেটা তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। হ্যাঁ, কারণ এক সময় ছিল যে বিগত বছরের প্রশ্ন, এক সময় আমরা যখন পরীক্ষা দিছিলাম তখন আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারতাম। তো এই ক্ষেত্রে দেখো এখন তো তোমাদের ক্যালকুলেটর ইউজ যেহেতু নাই, সেজন্য ক্যালকুলেশনগুলো এরকম দিবে না যে তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আর দুই একটা প্রশ্ন নর্মালি এমনিতে একটু কঠিন তো দিবেই, সবই যদি সহজ দেয় তাহলে তো সবাই 100তে 100 পাবে। ঠিক আছে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো আমরা টাইপ 3 তে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা সূত্র আমি প্রথমে লিখে দিচ্ছি, একটু কষ্ট করে লিখে নাও। এই টাইপ থেকে প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় যে এবিসি সমবাহু ত্রিভুজে, এবিসি সমবাহু ত্রিভুজে বিসি সিএ ও এবি বলগুলো পরস্পর সমান্তরাল হলে লব্ধি কত বলো তো? এর একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা হচ্ছে লব্ধি আর ইকুয়াল
রুট ওভার বাহুর সংখ্যা গুণিত সাধারণ অন্তর। অর্থাৎ কোন সমবাহু ত্রিভুজের বলগুলো যদি সমান্তরাল হয়, অর্থাৎ পরস্পর যদি সমান্তরাল হয়, তাহলে তাদের লব্ধি কত? বা রুট ওভার বাহুর সংখ্যা গুণিত সাধারণ অন্তর। আমি একটু জাস্ট একটা প্রশ্ন দেই, তাহলে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হবা। বিগত বছরের একটা প্রশ্ন দেখো আসছিল যে একটি সমবাহু ত্রিভুজে বাহুত্রয়ের সমান্তরালে কার্যরত 6, 10, 14 একক তিনটি বলের লব্ধির মান কত? কেউ করতে পারবা? আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। 4√3, 3√3, 2√3, 6√3। করো দেখে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। হ্যাঁ, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, আগে শর্টকাট ট্রিক্সটা লিখে নাও। যে বেশি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যদি সমান্তরালে থাকে অথবা বলগুলো যদি সমান্তরালে কাজ করে, তাহলে তাদের লব্ধি কত? রুট ওভার বাহুর সংখ্যা গুণিত সাধারণ অন্তর। তাহলে এখানে দেখো বাহু কয়টা? কেউ করতে পারছো? অনেকেই করতে পারছো। হয়তো তাহলে লিখছো √3, 4, তামান্না 4√3। তারপরে আরেকজন লিখছো 4√3, আলিয়াস খান তাহমিদুল লিখছো 4√3, নাইমুলক নিয়ন 4√3। হ্যাঁ ঠিক আছে। মাহমুদুল হাসান 4√3, সাবিরা জানা 4। হ্যাঁ ঠিক আছে। তাহলে বাহুর সংখ্যা আমাদের এখানে কত? √3। সমবাহু ত্রিভুজ, আর ত্রিভুজের বাহুর সংখ্যা নর্মালি কয়টা হয়? 3টা হয়। তাহলে 3 গুণিত সাধারণ অন্তর, অর্থাৎ যে কোনো দুইটা বাহুর বিয়োগফল হয়, এটা থেকে এটা অথবা এটা থেকে এটা। তাহলে দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, অথবা 14 থেকে 10 বাদ দিলেও 4। তুমি যে মানটাই নাও না কেন, মানটা সেম আসবে। অর্থাৎ আমাদের রেজাল্ট তোমরা যারা বলছো সবারই হয়েছে 4√3। ঠিক আছে, এইটা একটু মাথার মধ্যে নিয়ে নাও। এইটা মনে থাকলেই তোমরা এই প্রশ্নের অ্যান্সার খুব সহজেই দিতে পারবা। তাহলে টাইপ 3 শেষ হলো। দেখো আমরা 4 নাম্বার টাইপে চলে যাচ্ছি। ধরো একটা বিন্দুতে, এই বিন্দুতে 3টা বল। হ্যাঁ, একটা বল আমি বললাম পি, আরেকটা বল আমি বললাম কিউ, আরেকটা বল আমি বললাম আর। হ্যাঁ, তাহলে এদের মধ্যবর্তী কোণ আমি এটা ধরলাম আলফা, এটা আমি ধরলাম বিটা, এটা আমি ধরলাম গামা। ঠিক আছে, আমি তোমাদেরকে বললাম যে 3টি বল দেখো একটা বিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করার পরে সাম্য অবস্থার সৃষ্টি করছে। যদি সাম্য অবস্থার সৃষ্টি করে, তাহলে এখান থেকে তুমি আসলে কি লিখতে পারবা? আমাকে কেউ বলতে পারবা? এটাকে বলে কি? তোমাদের মনে আছে কি? লামির উপপাদ্য মনে আছে? লামির উপপাদ্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে পি ভাগ যে কোণে যে বল তার বিপরীত দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের মান, অর্থাৎ কি সাইন আলফা, ইকুয়াল আমি যদি আর চিন্তা করি, আচ্ছা কিউ নাও প্রথমে, পি কিউ আর। তাহলে কিউ নাও, যদি কিউ বল এদিকে ক্রিয়া করে, তাহলে পরবর্তী যে দুইটা বল থাকে তাদের মধ্যবর্তী কোণ কত? বিটা, অর্থাৎ সাইন বিটা, ইকুয়াল আর এটা কি থাকলো আর। যদি আমরা আর বলটা চিন্তা করি, দেখো এই বলটা, তাহলে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? গামা। লিখো
সাইন গামা। আমরা সবাই জানি যে লামির উপপাদ্যের ক্ষেত্রে আমাদের কি হয়, যে লব্ধিটা হয় সেটা সবসময় কি হয়, শূন্য। তাহলে আমাদের লামির উপপাদ্যের ক্ষেত্রে লব্ধি সবসময় কি, লব্ধির মান সবসময় শূন্য। লামির উপপাদ্যের ক্ষেত্রে লব্ধির মান সবসময় শূন্য। আচ্ছা, আমি এটা আরো একবার একটু রিপিট করতেছি। দেখো যে তিনটা বল একটা নির্দিষ্ট বিন্দুতে ধরলাম, আমি এই বিন্দুতে ক্রিয়া করছে, ক্রিয়া করার ফলে এখানে একটা সাম্য অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা দেখতেছি পি বলটাতে ক্রিয়া করছে, ক্রিয়া করার সময় বাকি দুইটা বলের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, আর বলটা ক্রিয়া করার সময় বাকি দুইটা বলের সাথে গামা কোণ উৎপন্ন করছে, আর কিউ বলটা ক্রিয়া করার সময় বাকি দুইটা বলের সাথে বিটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আমরা লামির উপপাদ্যের সাহায্যে বলতে পারি যে যে বলটা নিব, হ্যাঁ, সেই বলটা ভাগ সেই বলটা বাকি দুইটা বলের সাথে যে কোণ উৎপন্ন করবে তার সাইনের মান। তাহলে পি নিচ্ছি, পি এর জন্য পাচ্ছি দেখো আলফা। যখন কিউ নিচ্ছি তাহলে কিউ নাও, কি পাচ্ছি, বিটা। যদি আর নাও তাহলে আর নাও, দেখো কি থাকতেছে, গামা। তাহলে আমি সেভাবে লিখছি যে পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন বিটা ইকুয়াল আর বাই সাইন গামা। আর লামির উপপাদ্যের ক্ষেত্রে সার্বজনীন সূত্র, লব্ধির মান সবসময় শূন্য। হ্যাঁ, আরেকটা কথা, বল তিনটা যদি সমান হয়, অর্থাৎ পি ইকুয়াল কিউ ইকুয়াল যদি আর হয়, তাহলে তোমাদের যে মধ্যবর্তী কোণ হবে, এই কোণটা হবে কত, আলফা হবে 120 ডিগ্রি। অর্থাৎ তিনটা বলে যদি সমানভাবে ক্রিয়া করে সব দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান পাবো 120 ডিগ্রি। তাহলে এখানে দুটা জিনিস মাথায় রাখবা। প্রথম কথা, লামি উপপাদ্যের ক্ষেত্রে আমাদের যে লব্ধির মান সেটা শূন্য, লব্ধি কি শূন্য। আর বল তিনটা যদি সমান হয়, অর্থাৎ সমানভাবে ক্রিয়া করে, তাহলে আমাদের মধ্যবর্তী কোণের মান হবে 120 ডিগ্রি। এখন দেখো একটা প্রশ্ন, দেখো বিগত বছরের একটা প্রশ্ন ছিল আমাদের যে কোন, আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি প্রশ্নটা, দেখি তোমরা ধরতে পারো কিনা। কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করে, ঠিক আছে, অর্থাৎ ভারসাম্য সৃষ্টি করলো। তারপর তোমাকে বলছে তাদের প্রথমটি ও দ্বিতীয় বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং তোমাকে আরো বলছে যে দ্বিতীয় ও তৃতীয় বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে বল তিনটির অনুপাত কত? কেউ করতে পারবা? আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখি কেউ ধরতে পারো কিনা প্রশ্নটা। √3:1:2, √3:2:1, √3:2:3, √3:1:1। দেখো প্রশ্ন কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করে, তাদের প্রথম ও দ্বিতীয় বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দ্বিতীয় ও তৃতীয় বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে বল তিনটির অনুপাত কত? কেউ করতে পারছো? √3:2:1। তা আমি দেখা তুমি লিখছো √3:2:1। আর কেউ? ওয়ালাইকুম আসসালাম আরিফ, লেটে আসার জন্য সরি না ভাই। এরপর থেকে একটু টাইমলি থাকার চেষ্টা করবো। আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এর মধ্যে শেষ করে ফেলছি। আমাদের পরবর্তী ক্লাস আমাদের পেজে আপডেট মানে আপলোড দেওয়া থাকবে, তুমি সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। তাহলে দেখো আমি এটার সলভটা একটু দিয়ে দিচ্ছি একটু বোঝার জন্য। আমি তোমাদেরকে চিত্রটা এঁকে দিচ্ছি। হ্যাঁ, আমি এটা মিশিয়ে দিচ্ছি।
যেহেতু সাম্য অবস্থার সৃষ্টি করছে, হ্যাঁ, তার মানে আমরা কিসের সাহায্যে করব? লামির উপপাদ্য সাহায্যে। দেখো আমি এখানে ধরে নিলাম যে এই তিনটা বল, একটা আমার পি, আরেকটা আমার কিউ, আরেকটা আমার আর। এটা ধরলাম আমি প্রথম বল, এটা ধরলাম আমি দ্বিতীয় বল, এটা ধরলাম আমি তৃতীয় বল। হ্যাঁ, দেখো আমাকে কি বলছে, প্রথম ও দ্বিতীয় বলের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আচ্ছা, ধরলাম আমি এটা 90 ডিগ্রি। তারপরে আমাকে বলছে দ্বিতীয় ও তৃতীয় বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে আমাকে বলছে এই কোণটা 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তুমি অটোমেটিক এখন এখান থেকে বের করো যে এই কোণটার মান কত, টোটাল কত? 360। তো 360 থেকে যদি আমরা 210 বাদ দেই, তাহলে আমরা কত পাবো? 150। তাহলে এই কোণের মানটা আমাদের 150 ডিগ্রি। হ্যাঁ, এখন তুমি সূত্র অনুযায়ী কি জানো বলো তো, যে প্রথম বল ভাগ পরবর্তী দুটা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি ইকুয়াল দ্বিতীয় বল কিউ ভাগ বাকি দুইটা বলের কি মধ্যবর্তী কোণ কত? 150 ডিগ্রি। আর ভাগ, তাহলে আর রাখো, কোণ কত? 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এখান থেকে একটু করো দেখি, আমি বলে দিচ্ছি। সাইন 120 ডিগ্রির মান √3/2, সাইন 150 ডিগ্রির মান হাফ, আর তোমরা সবাই জানো সাইন 90 ডিগ্রির মান কত? 1। ফিনিশ করো দেখি একটু। নিয়ন লিখছো √3:2:1, আলিস খান লিখছো √3:1:2, জান্নাতির নাম লিখছো √3:2:1। দেখো আমি তোমাদের এটা একটু কারেকশন করে দেই। এটা আমাদের তোমাদের যাদের অ্যান্সার এটা আসছে √3:1:2, তাদেরটা ঠিক আছে। হ্যাঁ, বাকি যারা করছো তাদেরটা এই অঙ্কটা কিন্তু হয়নি। দেখো আমি একটু ধরাই দিচ্ছি। এইখানে দেখো, যদি প্রথম দুটা নিয়ে তুমি কাজ করো তাহলে আমি কি পাবো? P/Q সমান √3/2 ভাগ 1/2। তাহলে 2 বাদ দিলে প্রথমে কত থাকলো? √3:1। অপশান চেক দাও, দেখো √3:1 এইখানে আছে, √3:1 আর এইখানে আছে √3:1। তার মানে বাকি দুটো আমাদের বাদ। আমাদের টার্গেট থাকলো কিসের মানটা বের করা? আর এর মানটা বের করা। তাহলে তুমি নাও আর ভাগ কিউ ইকুয়াল 1/2, অর্থাৎ 2:1। তাহলে দুই ক্ষেত্রে আমরা কিউ এর মান পাইছি কত? 1। এই দেখো কিউ এর মান 1 দুই ক্ষেত্রে, আর আমাদের আর এর মানটা কত পাইলাম? 2। আর পি এর মানটা এখান থেকে আমরা পাইছিলাম 3, অর্থাৎ √3:1:2 যাদের আসছে তাদের অ্যান্সারটা ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের টাইপ 4। দেখো আমাদের আরো একটা টাইপ আছে, আমরা টাইপ 5-এ চলে যাচ্ছি। তোমরা জানো কোন বলের অনুভূমিক উপাংশ F cos θ এবং কোন বলের উলম্ব উপাংশ কি? F sin θ। এটা কিন্তু তোমরা জানো। এরপরে দেখো এই সূত্রের উপরে ভিত্তি করে কিছু অঙ্ক পরীক্ষায় থাকে। আমি একটা প্রশ্ন লিখে দিচ্ছি, দেখো এটা ধরতে পারো কিনা। বিগত বছরের একটা প্রশ্ন। আমি বললাম একটি বলের উলম্ব ও আনুভূমিক উপাংশ যথাক্রমে 6 নিউটন ও 8 নিউটন হলে
বলটির মান কত? আমি অপশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 10 নিউটন, 12 নিউটন, 14 নিউটন, আরেকটা হচ্ছে 6 নিউটন। করো দেখে এটা ধরতে পারো কিনা। তামান্না লিখছে 10 নিউটন। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা আসবে 10 নিউটন। হ্যাঁ, যাদের 10 নিউটন আসবে তাদের অ্যান্সার ঠিক আছে, যদি বুঝতে না পারো আমি ধরাই দিচ্ছি। আরিফ লিখছে 10 নিউটন, হ্যাঁ ঠিক আছে। আর কেউ করতে পারছো? তার মধ্যে লিখছে 10 নিউটন। দেখো এখানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, উলম্ব উপাংশ অর্থাৎ এফ সাইন থিটা কত তোমাকে বলেই দিছে 6 নিউটন, আর অনুভূমিক অংশ বলে দিছে কি 8 নিউটন। যেহেতু তুমি এফ এর মান বের করবা, তাহলে এই দুটো তুমি যদি বর্গ করে যোগ করো, আমি কি করতেছি, এটাকে 1 নাম্বার দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বার দিলাম। আমি 1 আর 2 বর্গ করে যোগ করতেছি। হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে এফ স্কোয়ার। আমি যদি একটু কমন নেই এফ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আর এখানে থাকলো 36 যোগ 8 কত 64। আমরা সবাই জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1, অর্থাৎ এফ স্কোয়ার সমান কত 100, এফ সমান 10 নিউটন। হ্যাঁ, অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, দেখে তোমাদের কাছে সহজ মনে হচ্ছে, হ্যাঁ অনেকেই পারছো। নিয়ন 10 ঠিক আছে, এলিয়াস খান 10 ঠিক আছে, জান্নাতুন নাইম হ্যাঁ 10 ঠিক আছে। আমাদের একটু আমি আরো একবার মনে করাই দেই যে আমাদের আজকের লাইভ ক্লাসের হ্যাঁ 3জন সর্বোচ্চ রেসপন্সকারী আমাদের অনলাইনের এক্সাম ব্যাচটা আছে, ওখানে মানে ভর্তিতে তুমি 50% ডিসকাউন্ট পাবা। চেষ্টা করো বেশি বেশি প্র্যাকটিস করার আর একটু নিয়মিত পড়াশোনা করার। হ্যাঁ, ধারাবাহিক না থাকলে কিন্তু মানে অ্যাডমিশনে টিকে থাকা খুব কঠিন। তুমি একদিন 20 ঘন্টা পড়বা, অন্যদিন 10 ঘন্টা পড়বা, এরকম না। তুমি প্রতিদিন 12-14 ঘন্টা পড়ো, এনাফ। কিন্তু একদিন 24 ঘন্টাই পড়লা তুমি, 24 ঘন্টার মধ্যে পরের দিন আবার তুমি 2 ঘন্টা পরে সারাদিন ঘুরলা, এরকম করলে কিন্তু ভাইয়া চলবে না। আচ্ছা দেখো, আমাদের স্মৃতিবিদ্যার আর একটা অঙ্ক জাস্ট একটু ব্যতিক্রম, আমি একটু দেখাই দেই। লাস্ট টাইম আমাদের স্থিতিবিদ্যার, এরপরে আমরা ম্যাট্রিক্স নির্ণয় শুরু করবো। হ্যাঁ, এখানে গত বছর একটা প্রশ্ন আসছিল যে একজন সাঁতারু স্রোতের √2 গুণ বেগে সাঁতরিয়ে সোজাসুজি নদী পার হতে চায়। প্রশ্নটা ছিল স্রোতের সাথে কত কোণে সাঁতার দিলে, স্রোতের সাথে কত কোণে সাঁতার দিলে সে সফল হবে। আমি একটু অপশন দিয়ে দিচ্ছি, দেখি তোমরা এটা ধরতে পারো কিনা প্রশ্নটা। 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি। কে একজন করো দেখে এটা কত হবে। নিয়মূলক নিয়ন লিখছে 120 ডিগ্রি। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। হ্যাঁ, এটার অ্যান্সার 135 ডিগ্রি। হ্যাঁ, একটু ট্রাই করো দেখি বুঝতে পারো কিনা, আমি করে দিব, অ্যান্সারটা বলে দিলাম। নিয়ন তোমার হয়নি, আর একবার ট্রাই করো। আরিফেরটা ঠিক আছে 135 ডিগ্রি। আর কেউ 135? হ্যাঁ, তামান্না তামাচ্ছুন লিখছে হ্যাঁ ঠিক আছে। না আলিয়াস খান 120 না, তুমি আর একবার ট্রাই করো, আমাদের অ্যান্সার 135।
দেখো আমি একটু জাস্ট ধরাই দেই, হ্যাঁ, এরকম যদি অঙ্ক থাকে তাহলে দেখো স্রোতের সাথে কত কত গুণ, √2 গুণ। তাহলে আমি যদি ধরি স্রোতের বেগ ইউ, পরবর্তী বেগ আমাদের কত, √2 ইউ, এটাই তো। এরূপ অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের কোণের মান চাই যে স্রোতের সাথে কত কোণে সাঁতার দিলে সফল হবে, এটা একটা শর্টকাট সূত্র আছে, হ্যাঁ, যে আলফা ইকুয়াল, আচ্ছা আমি একটু কারেকশন করে দিচ্ছি, কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ ভাগ ভি। তাহলে এখানে দেখো মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, ইউ এর মান কত ছিল, ইউ ছিল, ভি এর মান ছিল √2 ইউ। তাহলে ইউ বাদ দাও, আমাদের এখানে কত থাকলো, -1/√2। কথা হচ্ছে কস কত ডিগ্রির মান -1/√2, আমরা জানি কস 135 ডিগ্রির মান -1/√2। দেখো তাহলে স্ক্যান বুঝতে পারছো কিনা? হ্যাঁ তোমরা অনেকেই লিখছো, মাহমুদুল হাসান হ্যাঁ ঠিক আছে, নাইম এটা ঠিক আছে, তামান্নাটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই ছিল আমাদের স্থিতিবিদ্যার আজকের টপিকগুলো, মূলত আমরা চেষ্টা করছি সবগুলো কভার করার।